আজকে আমরা একটা মানে বেশ অন্যরকম অভিজ্ঞতার গভীরে যাব। গল্পের শুরুটা হচ্ছে একটা গ্রামের চায়ের দোকানে, দুর্গাপুজোর ঠিক আগে আগে। বুঝতেই পারছেন, তখন তো পাড়ায় পাড়ায় বেশ একটা প্ল্যানিং চলে। হ্যাঁ হ্যাঁ, চাঁদা তোলা, প্যান্ডেল, এইসব আর কি। ঠিক তাই। তো সেই রকমই এক আলোচনার আসরে এসে ঢুকলেন রামকৃষ্ণ কাকা, গ্রামের বেশ পরিচিত মুখ। ওনার ঝুলিতে নাকি অনেক অভিজ্ঞতার গল্প। হুম। তো পুজোর আলোচনা একটু সাইডে রেখে সবাই তখন ধরে বসলো কাকার কাছে গল্প শোনার জন্য, হুম। বিশেষ করে এক দুর্গাপূজার রাতের অভিজ্ঞতা। এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। মানে গ্রামের দিকে বিশেষ করে এই উৎসবের সময় গল্প বলার একটা চল আছে। এটা শুধু টাইম পাস নয়, ঠিক। অনেক সময় এর মাধ্যমে পুরনো দিনের কথা, বিশ্বাস, এমনকি ভয়ও যেন ভাগ করে নেওয়া হয়। কাকার গল্প বলার এই শুরুটা সেই দিকটাই মনে করিয়ে দেয়। তো কাকা বলতে শুরু করলেন। সালটা ছিল ১৯৭৫, মানে ওনার তখন বেশ ভরা যৌবন। ওহ, বেশ আগের কথা। হ্যাঁ, উনি আর ওনার ৪ বন্ধু, নিতাই, ভোলা, সুবীর আর মুরারি। ওরা ৫ জন মিলে ঠিক করলো মুরারির মামার বাড়ি যাবে পুজো দেখতে, রানাঘাটের কাছে পল্লবপুর গ্রাম। বাইরে পুজো দেখতে যাওয়া বন্ধুদের সঙ্গে বেশ একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার ছিল নিশ্চয়ই তখন। অবশ্যই। তো ওরা পৌঁছালো পল্লবপুরে সপ্তমীর বিকেলে। গিয়ে দেখে বিশাল আয়োজন, জমিদার বাড়ি, বুঝতেই পারছেন, লোকে লোকারণ্য, চারিদিকে উৎসবের মেজাজ। বাহ। কিন্তু একটা সমস্যা হলো, এত অতিথি যে রাতে থাকার জায়গাও আর পাওয়া গেল না। সেটা তো একটা মুশকিল হলো তাহলে। তখনই ওদের চোখে পড়ল গ্রামের একদম শেষ প্রান্তের একটা বাড়ি। অন্ধকার, বেশ ভাঙাচোরা চেহারা, একতলা বাড়ি, দেখেই বোঝা যায় বহুদিন পরিত্যক্ত। আর এই পরিত্যক্ত বাড়িটাই গল্পের মোড় ঘুরিয়ে দিল, তাই তো? ঠিক তাই। এই ধরনের বাড়ি দেখলেই তো মনে একটা অন্যরকম কৌতূহল জাগে, বিশেষ করে ইয়াং ছেলেদের মনে। হ্যাঁ, রহস্য, ভয় সব মিলিয়ে একটা টান। এটা অনেক ভৌতিক কাহিনীর একটা কমন এলিমেন্টও বটে। তো রামকৃষ্ণ কাকা বন্ধুদের বললেন, চল রাতটা ওখানেই কাটিয়ে দিই। আইডিয়াটা ওনারই। আচ্ছা। মুরারিকে জিজ্ঞেস করতে সে একটু ইতস্তত করে বলল, সে শুনেছে বাড়িটায় নাকি কি সব ভলঙ্ক খুনটুন হয়েছিল, তাই গ্রামের কেউ ওমুখ হয় না। খুন? তার মানে একটা বাজে হিস্ট্রি আছে বাড়িটার। হ্যাঁ, আর ঠিক তখনই সেখানে এলেন মুরারিদের বাড়ির এক পুরনো চাকর, নাম শম্ভু। ও। উনি শুনেই তো একেবারে রে রে করে উঠলেন, বললেন, খবরদার, ওই বাড়িতে একদম যাস না তোরা। অভিজ্ঞ লোকের সাবধান বাণী। উনি কারণ কিছু বললেন? হ্যাঁ, বললেন তো। জানালেন, ওই বাড়ির কর্তা ফণীভূষণ বলে একজন, সে নাকি নিজের স্ত্রী শ্যামলী আর মেয়ে পারমিতাকে খুন করে পালিয়ে গিয়েছিল। তারপর থেকেই বাড়িটা ভুতুড়ে হয়ে গেছে। ওহ বাবা। শম্ভু আরও বললেন, রাতে নাকি ওই বাড়ি থেকে ফিসফিসানি শোনা যায়, কেয়ারা যেন হাঁটা চলা করে, পায়ের শব্দ পাওয়া যায়। এই তো টিপিক্যাল ভুতুরে বাড়ির এলিমেন্ট, ফিসফিসানি, পায়ের শব্দ। কিন্তু ওই বয়সে ছেলেরা কি আর এসব শোনে? তারা তো হেসেই উড়িয়ে দিল, বলল এসব গ্রামের লোকের কুসংস্কার। এটাই হয়। তারুণ্যের একটা সাহস থাকে, বা বলা ভালো, শট কিছু উড়িয়ে দেওয়ার প্রবণতা। একদিকে লোকবিশ্বাস, ভয়, অন্যদিকে এই অদম্য কৌতূহল। তারা উল্টে শম্ভুকে বলল মশারি আর মাদুর জোগাড় করে দিতে, তারা ওখানেই থাকবে, ফাইনাল। মানে সাবধান বাণীটা কোনো কাজেই এলো না। একদম না। তোরা 5 বন্ধু ঢুকে পড়ল ওই পোড়ো বাড়িতে। ভেতরে তো ধুলো, মাকড়সার জাল, যা অবস্থা হয় আর কি। হ্যাঁ, বোঝাই যাচ্ছে। তাই উনি বললেন উনি পাশের ঘরটায় একা শোবেন। একা শোবেন ওই বাড়িতে? এটা কিন্তু গল্পের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভূতের গল্পে প্রায়শই তো দেখি মূল চরিত্র একা হয়ে যায়। হ্যাঁ, উনি একা একটা ঘরে চলে গেলেন, আর অন্য ঘরে বাকি 4 জন বসল। আর তখনই মুরারি একটা প্রস্তাব দিল। কি প্রস্তাব? বলল, চল প্ল্যানচেট করি। প্ল্যানচেট? ওই বাড়িতে? হ্যাঁ, বলল শ্যামলী আর পারমিতার আত্মাকে ডাকি, দেখি আসে কিনা। বেশ একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হবে। দেখুন, ব্যাপারটা কোথায় চলে গেল। শুধু রাত কাটানো নয়, এবার তারা একেবারে, মানে যাকে বলে, আগ বাড়িয়ে বিপদ ডাকছে, অতি প্রাকৃতকে চ্যালেঞ্জ করছে। কৌতূহল আর কি। রামকৃষ্ণ কাকা অবশ্য এসবে খুব একটা উৎসাহ দেখালেন না। উনি বললেন, তোরা কর, আমি ঘুমোলাম। উনি নিজেকে সরিয়ে নিলেন। হ্যাঁ। উনি একটা হ্যারিকেন জ্বালিয়ে ঘরের এক কোণে রেখে শুয়ে পড়লেন। বাকিরা অন্য ঘরে তাস খেলার নাম করে প্ল্যানচেটের প্রস্তুতি নিতে লাগলো। পরিবেশটা ভাবুন একবার। পোড়ো বাড়ি, বাইরে হয়তো টিপটিপ বৃষ্টি পড়ছে, ভেতরে মোমবাতি বা হ্যারিকেনের আলো আধারি, আর প্ল্যানচেটের আয়োজন,
ভয়ের আবহাওয়াটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। ঠিক, বাইরে তখন বৃষ্টিও শুরু হয়েছিল। রামকৃষ্ণ কাকা ঘুমিয়ে পড়েছিলেন। মাঝরাত বা হয়তো শেষ রাতের দিকে হবে, একটা অদ্ভুত খুব তীব্র পচা গন্ধে তার ঘুমটা ভেঙে গেল। পচা গন্ধ? হ্যাঁ, খুব তীব্র পচা একটা গন্ধ। উনি চোখ খুললেন, হ্যারিকেনটা তখনও জ্বলছে। আর সে আলোয় যা দেখলেন, কাকা বলছিলেন তার রক্ত নাকি জল হয়ে গিয়েছিল ভয়ে। কি দেখলেন? দেখলেন হ্যারিকেনের ঠিক পাশটিতেই উবু হয়ে বসে আছে একজন মহিলা, আর একটি বছর 12-13 মেয়ে একদম তার দিকে তাকিয়ে আছে। সর্বনাশ! কাকার বর্ণনাটা শুনুন। মহিলার চুল সব এলোমেলো, উস্কো খুস্কো, শাড়িটা ছেঁড়া, নোংরা, গা থেকে ওই পচা গন্ধটা আসছে, আর আর পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো। পায়ের পাতা উল্টো দিকে? এটা তো ভূতের গল্পের একেবারে ক্লাসিক একটা চিহ্ন, বিশেষ করে আমাদের এই অঞ্চলের গল্পে। হ্যাঁ, লম্বা অস্বাভাবিক নখ, মুখ থেকে নাকি টপ টপ করে রক্ত পড়ছে, আর চোখ দুটো নাকি ছিল অন্ধকারের মতো দুটো গর্ত, যার মধ্যে শুধু দুটো সাদা বিন্দু জ্বলজ্বল করছে। কি ভয়ঙ্কর ডিটেলিং! এই বর্ণনাগুলোই তো ভয়টাকে আরো তীব্র করে তোলে। মেয়েটির চেহারাটা নাকি মোটামুটি সাধারণ ছিল, কিন্তু তার চোখ দুটো ঠিক মায়ের মতোই ভুতুড়ে, ওইরকম জ্বলন্ত। এই যে পুঙ্খানুপুঙ্খ বিভৎস বর্ণনা, এটা কিন্তু হরর ন্যারেটিভের একটা পরিচিত কৌশল। শ্রোতার মনে ইমেজ তৈরি করে ভয়টাকে গেঁথে দেওয়া। উল্টানো পা, পচা গন্ধ, জ্বলন্ত চোখ, এগুলো যেন বুঝিয়ে দেয় এরা এই জগতের নয়। একদম। কাকা তো ভয়ে কথাই বলতে পারছিলেন না। কোনো মতে ঢোক গিলে জিজ্ঞেস করলেন, আপনারা কারা? স্বাভাবিক, এই অবস্থায় কার আর গলা দিয়ে স্বর বেরোবে? কিছুক্ষণ সব চুপচাপ। তারপর ওই ছোট্ট মেয়েটা, পারমিতা, খুব মিষ্টি কিন্তু কেমন যেন একটা অদ্ভুত স্বরে উত্তর দিল। কি বলল সে? বলল, তারাই শ্যামলী আর পারমিতা। তারা মারা গেছে, কিন্তু মুক্তি পায়নি। খুব কষ্ট পাচ্ছে তারা। মুক্তি পায়নি, কষ্ট পাচ্ছে। এখানে তাহলে ব্যাপারটা প্রতিশোধের নয়, মুক্তির আকুতি। হ্যাঁ, সেটাই বলল। বন্ধুরা যে প্লানচেটে ডেকেছিল, সে কারণেই তারা আসতে পেরেছে, প্রকট হয়েছে। আচ্ছা, হিন্দু বিশ্বাসে তো আত্মার শান্তির জন্য পারলৌকিক ক্রিয়া, শ্রাদ্ধ শান্তি, এগুলো খুব জরুরি। হ্যাঁ, হয়তো সেটার কথাই বলছে। ঠিক তাই। পারমিতা আরও বলল, অন্য ঘরে যারা ডেকেছিল, কাকার বন্ধুরা, তারা নাকি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। যা, প্ল্যানচেট করার শখ ছিল, যা হওয়ার তাই হয়েছে। সেজন্যই তারা কাকার কাছে এসেছে। তাদের একটাই অনুরোধ, কাকা যেন তাদের শ্রাদ্ধ আর শান্তির ব্যবস্থা করেন, যাতে তারা মুক্তি পায়। দেখুন, এখানে ভূতেরা ভিলেন নয়, বরং ভিকটিম। তাদের প্রয়োজন জীবিত মানুষের সাহায্য। এটা গল্পটার একটা করুণ দিক। রামকৃষ্ণ কাকা তখনও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে মারা গিয়েছিলেন আপনারা? সত্যিটা কি? শম্ভু তো একটা গল্প বলেছিল, দেখা যাক সেটার সাথে মেলে কিনা। পারমিতা তখন বলতে শুরু করল তাদের মৃত্যুর কারণ। শম্ভু যা বলেছিল সেটাই সত্যি। তার বাবা ফণীভূষণ মদের নেশায় একেবারেই ডুবে গিয়েছিল, সর্বশান্ত অবস্থা। আচ্ছা। তার মা শ্যামলী লোকের বাড়ি কাজ করে কোনো মতে সংসার চালাতেন। খুব কঠিন পরিস্থিতি। একদিন ফণীভূষণ নেশার টাকা চেয়েছিল, মা দিতে পারেননি। তাতেই বাবা ক্ষিপ্ত হয়ে মায়ের উপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করে। মারধর, গালিগালাজ, উফ। তর্কাতর্কি চরমে উঠলে বাবা নাকি একটা ভাঙা বোতলের কাঁচ দিয়ে মায়ের জিভ কেটে দেয়। কি বলছেন? কি নৃশংস! এটা তো আর ভূতের গল্প থাকছে না, এটা তো ভয়ঙ্কর গারুস্থ হিংসার ঘটনা। পারমিতা তখন বাবাকে আটকাতে গিয়েছিল। বাবা তখন তাকেও মারে। সে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়েটাকেও মারল? হ্যাঁ। পরে তারা যখন বুঝতে পারে, তখন তারা দুজনেই মৃত। বাবা ততক্ষণে পালিয়ে গেছে। আর তাদের দেহ? দেহ ওই ঘরেই পড়েছিল, পচতে শুরু করেছিল। পরে দুর্গন্ধ পেয়ে গ্রামের লোক জানতে পারে, দেহ উদ্ধার করে। কিন্তু কি? ঘরে কেউ সৎকার করেনি। গ্রামের ভট্টাচার্যদের বাড়ির পাশে যে বাসবন আছে, সেখানে কোনো মতে মাটি চাপা দিয়ে দেয়। সৎকার পর্যন্ত করেনি ভয়, এই জন্যই হয়তো মুক্তি হয়নি তাদের। এই ডিটেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অলৌকিক ভয়ের আড়ালে আসলে তো মানুষেরই তৈরি করা এক বিভীষিকা লুকিয়ে আছে। ঠিক। রামকৃষ্ণ কাকা তখন জিজ্ঞেস করলেন, তোমাদের বাবা ওই ফণীভূষণ, তার কি হলো? হ্যাঁ, লোকটা পালালো কোথায়? শাস্তি পেল না? পারমিতা বলল, বাবা এখন পাগল হয়ে পথে পথে ঘোরে।
অনুশোচনায় সারাক্ষণ জ্বলে পুড়ে মরে। মাঝে মাঝে রাতে নাকি এই বাড়ির উঠোনে এসেও বসে থাকে, কখনো কাঁদে, কখনো হাসে। এটাই কি তার কর্মফল, বেঁচে থেকেই শাস্তি পাওয়া? পারমিতা তাই বলল সে তো বাবা, তাই তারা প্রতিশোধ নিতে পারে না। বাবা বেঁচে থেকেই নিজের কর্মফল ভোগ করছে। কর্মফলের ধারণাটা এখানে খুব স্পষ্ট। আবার দেখুন সম্পর্কটা কত জটিল। যে খুন করলো সে বাবা হওয়ার কারণে মেয়েরা তার উপর প্রতিশোধ দিতে পারছে না। মুক্তি পেতে তাদের জীবিত মানুষের সাহায্যের প্রয়োজন হচ্ছে। রামকৃষ্ণ কাকা তখন কথা দিলেন, বললেন তিনি পরদিন গ্রামের লোকদের সাথে কথা বলে মুরারির মামাকে বলে তাদের মুক্তির জন্য যা যা করার দরকার, মানে সৎকার, শ্রাদ্ধ, শান্তি সব ব্যবস্থা করবেন। একটা প্রতিশ্রুতি। এটা শুনে হয়তো আত্মারা শান্ত হলো। হ্যাঁ, কাকা বলছিলেন এই আশ্বাসটা পেয়েই যেন শ্যামলী আর পারমিতার ছায়ামূর্তি দুটো আস্তে আস্তে মিলিয়ে গেল। শুধু বাতাসে একটা ঠান্ডা ভাব আর ওই পচা গন্ধটা কিছুক্ষণ ছিল। হুশ, মানে আপাতত ভূতেদের ব্যাপারটা মিটল। কাকার বন্ধুরা তখনও অজ্ঞান। হ্যাঁ, কাকা এবার ভাবলেন বন্ধুদের গিয়ে দেখেন। যেই না ঘর থেকে বেরিয়ে উঠোনে নেমেছেন, আবার কিছু। হ্যাঁ, উঠোনে দেখেন অন্ধকারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। এ আবার কে? ফণিভূষণ নাকি? কাছে যেতেই লোকটা এগিয়ে এলো। অদ্ভুত দেখতে, ছেঁড়া একটা ধুতি, পাঞ্জাবি পরা, চুল উস্কো খুস্কো, গায়ের রং অস্বাভাবিক কালো, আর চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। বিবরণটা শুনে তো গা ছমছম করছে। লোকটা কাছে এসেই প্রথমে বলল, একটু মদ হবে দাদা, অনেকদিন খাইনি। মদ চাইছে? হ্যাঁ। তারপরেই হঠাৎ হাউমাউ করে কেঁদে ফেলল। কাকার পা জড়িয়ে ধরে বলতে লাগলো এই বাড়িটা তারই ছিল, সে খুব ভুল করে ফেলেছে, নিজের বউ নিজের মেয়েকে সে খুন করে ফেলেছে। তার মানে এই ফণিভূষণ? হ্যাঁ, সেই ফণিভূষণ। বলল সে তারপর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, অনুশোচনায় পুড়ছে আর খুব ভয় পাচ্ছে তার বউ মেয়ে হয়তো তাকে ক্ষমা করেনি। এই সাক্ষাৎটা তো গল্পের ট্র্যাজেডিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। লোকটার পাগলামি, তার ভয়, অনুতাপ সব মিলেমিশে একাকার। এটাই যেন তার জীবন্ত নরকবাস। কথা বলতে বলতে লোকটা হঠাৎ কান্না থামিয়ে হি হি করে হেসে উঠল। হেসে উঠল? হ্যাঁ, হেসে বলল, ওই তো ওরা আমার জন্য বসে আছে দূরে, আমার সময় হয়ে গেছে, যাই। এই বলে হাসতে হাসতেই লোকটা দৌড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ওরা আমার জন্য বসে আছে, আমার সময় হয়ে গেছে। এর মানে কি মৃত্যু কি ওকে ডাকছে, নাকি এটা ওর পাগলামিরই অংশ? এই জায়গাটা বেশ রহস্যময়। কাকা তো একেবারে থ হয়ে গেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর পাশের ঘরে গেলেন বন্ধুদের দেখতে। গিয়ে কি দেখলেন? বন্ধুরা ঠিক আছে? দেখলেন নিতাই, ভোলা, সুবীর, মুরারি চারজনই তখনও ভয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। প্ল্যানচেটের ধাক্কা সামলাতে পারেনি। যারা ডেকেছিল তারা সামলাতে পারল না, আর যিনি অনাগ্রহী ছিলেন তাকেই পুরো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হলো, আবার সমাধানের দায়িত্বও নিতে হলো। অদ্ভুত। পরদিন সকালে রামকৃষ্ণ কাকার সব ঘটনা মুরারির মামাকে খুলে বললেন। জমিদার মানুষ, প্রথমে কি আর বিশ্বাস করতে চান? সেটাই স্বাভাবিক, ভূতের গল্প কজনই বা বিশ্বাস করে। কিন্তু তখন শম্ভু, মানে সেই পুরনো চাকর, সেও কাকার কথা সমর্থন করল। তারপর বন্ধুদের ওই অবস্থা দেখে সব মিলিয়ে মুরারির মামা বুঝলেন ব্যাপারটা সত্যি। উনি সাহায্য করতে রাজি হলেন। আচ্ছা, মানে এবার একটা সমাধান হবে? হ্যাঁ, গ্রামের ভট্টাচারদের ডাকা হলো। তাদের সাহায্যে ওই বাসবন খোঁড়া হলো এবং সত্যি দুটো নরকঙ্কাল পাওয়া গেল সেখান থেকে। তার মানে পারমিতার কথা অক্ষরে অক্ষরে সত্যি? একদম। তারপর সেই কঙ্কাল দুটো শ্মশানে নিয়ে গিয়ে চান্ত সৎকার করা হলো, পিণ্ডদান হলো, শ্রাদ্ধ শান্তি যা যা নিয়ম সব করা হলো। অর্থাৎ পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো, আত্মাদের মুক্তি আর জীবিতদের মনে শান্তি, দুটোই হয়তো এর মাধ্যমে এলো। গল্পের বৃত্তটা যেন সম্পূর্ণ হলো এখানে। হ্যাঁ, বৃত্তটা সম্পূর্ণ হলো, কিন্তু কাকা গল্পটা শেষ করে একটা আফসোসের কথা বললেন। একটা ছোট্ট টুইস্ট আছে শেষে। তাই নাকি? সেটা ঘটনার পরদিন সকালে যখন সব ধাতস্থ হয়েছে, তখন রামকৃষ্ণ কাকা খেয়াল করলেন তার গলার সোনার চেনটা নেই, আর পকেটে যে মানিব্যাগটা ছিল সেটা উধাও। সে কি কখন গায়েব হলো? কাকার তখন মনে পড়ল আগের রাতে ওই যে ফণিভূষণ, মানে পাগল লোকটা, দুঃখের ভান করে তাকে জড়িয়ে ধরে কাঁদছিল না। হ্যাঁ হ্যাঁ। কাকার আন্দাজ ওই সময়েই লোকটা কাজটা সেরেছে, মানে অনুতাপ, কান্না সব কিছুর মধ্যেই হাত সাফাইয়ের কাজটা ঠিক করে নিয়েছে। অনেক দিনের মদের খরচ উঠে গেল আর কি। অবিশ্বাস্য। মানে ভূতের ভয়, আত্মার আকুতি, এত কিছুর পরেও শেষ পর্যন্ত কিনা এই জাগতিক লোভ আর চুরি, এটা তো গল্পটাকে আবার অন্য এক বাস্তবতায় নামিয়ে আনলো। ঠিক,
কাকা শেষে একটা মন্তব্য করেছিলেন। বললেন, প্রেতাত্মার ভয় বা মানুষের পাপ দুটোই সমান ভয়ঙ্কর। তবে কখনো কখনো বেঁচে থাকা মানুষগুলোই আসল ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, যেমনটা ওই ফণিভূষণ করেছিল।